দর্শক, আমি জান্নাতুন নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর এবং আজকে আমরা কথা বলবো নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক এবং আরও রয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য কামরুন নাহার। শিরিন পারভিন হক এবং কামরুন নাহার, আপনাদের দুজনকেই স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। কেমন আছেন আপনারা দুজনই? ক্লান্ত। তাই প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে, জবাব দিতে হচ্ছে। না, এটা করার পিছনে যে দিনরাত খাটনি গেছে, এখন মনে হচ্ছে খালি একটু আমি সেটা একটু জানতে চাচ্ছিলাম। মানে প্রতিবেদনটি আমি পড়ছিলাম, বেশ লম্বা প্রতিবেদন, 313 পৃষ্ঠার আমি দেখলাম, আমি অনলাইন থেকে আছে, এবং সেখানে অ্যানেক্সটাও বেশ লম্বা। আপনারা অনেকগুলো সভা করেছেন দেখলাম বিভিন্ন জায়গাতে, একেবারে নামের তালিকা সহ আছে, খুব ডিটেইল প্রতিবেদন। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে দেখলাম বেশ কিছু কবিতার বা স্লোগানের মতন আমি বলতে পারি রয়েছে। তো শিরিনাপা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম, যখন মানে প্রতিবেদনটি তৈরি করতে আপনাদের কতটুকু সময় প্রয়োজন হলো, উদ্দেশ্য কি ছিল করবার পেছনে? আমাদের কমিশনটা, আমাদের কেন সবগুলো কমিশনই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল, এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই আন্দোলনে যারা জীবন দিল, যারা আহত হলো, যারা মানে চোখ হারালো, অন্ধ হলো, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। এবং সেই জন্য আমাদের মূল কথাটাই ছিল, এখানে আমাদের ইয়েতেই আছে, সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিত করা। সুতরাং আমরা বৈষম্যের উপরই আমাদের মূল এটা রেখেছি, যে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে কোথায় কোথায় নারীর প্রতি বৈষম্য রয়েছে সেগুলো বিলুপ্তির প্রস্তাব আমরা দিয়েছি, এবং আমরা সুপারিশ করেছি যে এইভাবে নারী পুরুষের মধ্যে সমতা আসতে পারে। এবং অবশ্যই আমাদের পুরো জিনিসটা রাষ্ট্রের কাছে, সেখানে আমাদের প্রস্তাবগুলো সেভাবেই আমরা তিনটা ভাগ করে নিয়েছি। একটা হলো যেগুলো আমরা মনে করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা সম্ভব, কারণ এটা একটা ঐতিহাসিক সুযোগ, এরকম একটা সুযোগ আমার জীবদ্দশায় আবার আসবে না। তো আমরা মনে করেছি দীর্ঘদিনের নারী আন্দোলনের যে চাওয়া পাওয়া, যে আকুতি, যে স্বপ্ন, সেগুলো কি করে আমরা এর মধ্যে আনতে পারি, আমরা সেটা চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশ মহিলা পরিষদ আজকে 50 বছর ধরে আন্দোলন করছে কতগুলো বিষয় নিয়ে, আমরা সেটাকে আমলে নিয়েছি। এবং সেই সাথে আমার নিজের সংগঠন নারী পক্ষ সারা দেশব্যাপী পরামর্শ সভা করেছে নারী পুরুষ উভয়কে নিয়ে, এবং সেখান থেকে অনেক সুপারিশ উঠে এসেছে, সেগুলোকে আমরা সন্নিবেশিত করেছি। এবং আমরা নিজেরা পরামর্শ সভা করেছি, কামরুন কয়টা? 39টা পরামর্শ সভা আমরা করেছি, ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন শ্রেণীর নারী পুরুষের সাথে, শ্রমজীবী নারীদের সাথে করেছি, কর্মজীবী নারীদের সাথে করেছি, পেশাজীবী নারীদের সাথে করেছি, অনেকের সাথেই করেছি আমরা। তো সেরকম আমরা সভা করেছি রাঙামাটি, খুলনা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, রংপুর, সিলেট, আর কোথায়? হ্যাঁ, এই 7টা জায়গা। রাজশাহী? না, রাজশাহীতে আমরা যেতে পারিনি এই সময়। কামরুন আপা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই কমিশনের মানে যুগান্তকারী সুপারিশ আপনি কোনগুলোকে বলবেন? নিশ্চয়ই সবাই আমরা এখন জেনে গেছি, যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, 433টা আমরা সংস্কার প্রস্তাব করেছি। তো এগুলো অনেক দিনে চাওয়া পাওয়ার একটা অংশ ছিল। এবং এখানে যুগান্তকারী বলতে আমার তো মনে হয় সবগুলোই যুগান্তকারী, কারণ নারীর বিষয়গুলো কিন্তু সবসময় উপেক্ষিত ছিল। অনেকগুলো উদ্যোগ নেওয়া হয় কিন্তু বাস্তবায়ন হয় না। আমি মনে করি যে একটা আইন আছে কিন্তু বাস্তবায়ন হয় না, এটাও যুগান্তকারী, কারণ বাস্তবায়ন হয় না। এই সুপারিশটা আমরা দীর্ঘদিন ধরে করছি কিন্তু কাজ হয় না। কিন্তু আমার মতে যুগান্তকারী হলো সম্পত্তিতে নারীর সমান হিস্সা, এইটা যেমন জরুরি একটা যুগান্তকারী আমি মনে করি, ঠিক তেমনিভাবে জনপরিসর এবং পারিবারিক যে আইনগুলো রয়েছে সেগুলোতে বৈষম্যগুলো বিলুপ্ত করা, মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা, এগুলোকে আমি যুগান্তকারী বলে মনে করি। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই জানেন যে এখন আপনাদের বিভিন্ন প্রস্তাব নিয়ে কিছু ইসলামী দল তারা মানে বলছে যে তারা একেবারেই প্রত্যাখ্যান করছে, অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি থাকছে? আচ্ছা, শিরিন আপার কাছ থেকে জেনে আসি।
আমরা নিজেরা কিন্তু বিতর্ককে ওয়েলকাম করছি, কারণ আমরা মনে করছি এটা একটা সুযোগ। অনেকগুলো ইস্যু যেগুলো কখনোই জনপরিসরে আলোচিত হয় নাই, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, তর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমি মনে করি যারা বিরোধিতা করছে বা সমালোচনা করছে তারা তাদের বিশ্বাসের জায়গা থেকে করছে। এবং এখন বাক স্বাধীনতার যুগ, এখন আর শেখ হাসিনার যুগ নেই। এখন ওনার সেটা বলার অধিকার আছে, আমরা কি চাই সেটা বলারও অধিকার আমাদের আছে। আমি ঠিক এইভাবেই দেখি। আমরা কারো ধর্ম বিশ্বাসে আঘাত করতে চাই নাই, কিন্তু আমরা আমাদের যে বিশ্বাস সেটাকে তুলে ধরতে চেয়েছি। আচ্ছা, ফাইন। সম অধিকারের যে বিষয়টিকে আপনি বলছিলেন কামরুন আপা, যে একটা যুগান্তকারী পদক্ষেপ, তো সম অধিকার মানে সম্পত্তিতে সম অধিকার সেটা কিভাবে নিশ্চিত হবে, এটি যদি একটু পরিষ্কার করতেন। এটা তো আমি মনে করি এটা খুব সহজ। আর সম্পত্তি সবার থাকে না, যাদের সম্পত্তি আছে তাদের ইচ্ছা শক্তিটাই এখানে বড় ভূমিকা পালন করতে পারে। কারণ আমাদের যে নির্দেশনাগুলোর কথা আমরা বলছি সেটা ধর্মীয় ভাবেই যেটা আছে না কেন, সেখানে কিন্তু কাকে কম দেওয়া যাবে না, এটা বা কাউকে বেশি দিলে অনেক বেশি অন্যায় হয়ে যাবে, এটা কিন্তু কোথাও বলা নেই। কিন্তু কাউকে বঞ্চিত করা হবে, এটা কিন্তু কোনো ধর্মই স্বীকার করে না যে কাউকে বঞ্চিত করা হোক। মুসলিম আইন অনুযায়ী তো মানে নারীদের তো বলেই মুসলিম আইন অনুযায়ী যদি বলি যে আইনে যে ব্যাখ্যাটা বলা হয়েছে, সে ব্যাখ্যাটা যদি এতদিন বাস্তবায়িত হতো তাহলে কিন্তু সব নারীর সম্পত্তি থাকতো, সম্পত্তির মালিকানা। কিন্তু আমাদের পরিসংখ্যান কি বলছে, মাত্র 4% সম্পত্তি নারীর কাছে, বাকি 96% সম্পত্তি। তার মানে আমার এক্সিস্টিং ল তো আসলে বাস্তবায়িত হচ্ছে না। এটা বাস্তবায়িত হয়নি। সেক্ষেত্রে যাদের সম্পত্তি আছে তারা তার সন্তানকে সমানভাবে ভাগ করে দিচ্ছেন, কিন্তু ইতিমধ্যে অনেকগুলো উদাহরণ তৈরি হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। এবং আমার সবচেয়ে বেশি অবাক লাগে যে 1961 সালে ধর্মীয় একটা আইনি পরিবর্তন হয়েছিল, যেটাকে আমরা ওয়েলকাম করেছিলাম এই সম্পত্তি নিয়েই, কিন্তু তো সেটা যুগান্তকারী হতে পারে, কিন্তু নারীর প্রশ্নেই কেন শুধু প্রশ্ন করা হয় বা এটাকে বিতর্কিত করা হয়? সেখানেই হলো মূল প্রশ্নটা, যে নারীকে মানুষ হিসেবে চিন্তা করা, তাকে সম্মান করা এবং তার মর্যাদা প্রতিষ্ঠা করার দায়িত্ব কিন্তু সকল ধর্মের। এবং ধর্ম সেখানে নারীকে অনেক মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে ধর্মীয় হিসেবে। কিন্তু যখন অধিকারের প্রশ্নে আসছি তখন সেখানে ধর্মের অজুহাত এনে বিতর্কিত করা হচ্ছে। সেখানে আমি মনে করি এই সম অধিকারের প্রশ্নটা শুধুমাত্র ধর্মের অজুহাত দিয়ে নারীকে বঞ্চিত করা হচ্ছে। সে কারণেই আমি মনে করি যে আইনটা করা থাকলে যেটা হয় যে তখন যারা রাষ্ট্রের, এটা তো রাষ্ট্রের আইন, এটা ধর্মীয় আইন হবে না, রাষ্ট্রের আইন মানতে কিন্তু সকলে বাধ্য। এবং অন্যরা যারা ধর্মের অজুহাত তুলে নারীকে বঞ্চিত করছে, মুসলিম আইন যেটা সেটা তো আমাদের রাষ্ট্রের আইনের সাথে ইনকর্পোরেট, অবশ্যই ইনকর্পোরেট, মানে পারিবারিক আইনটা ধর্মভিত্তিক। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে পার্সোনাল আইনটা ধর্মভিত্তিক। এবং এখানে কিন্তু কে মানবো কে মানবো না, ধর্ম তো কে মানবো কে মানবো না, এটা তো আর জোর করে কাউকে মানানো যাবে না। ঠিক তেমনি সম্পত্তির বেলায়ও ঠিক ওই রকম একটা যদি বিধান করা যায় যে না, সন্তানের জন্য কোনো বৈষম্য করা যাবে না, সন্তানের জন্য তো আসলেই কোনোখানে কোনো বৈষম্য না করারই কথা বলা হয়েছে, কিন্তু ধর্মের সম্পত্তির বেলায় কিন্তু এই বৈষম্যটা। কারণ আমরা দেখি যে অর্থনীতিতে নারীকে যতক্ষণ পিছিয়ে রাখা হচ্ছে, যত সমতার কথাই আমরা বলি না কেন, অর্থনীতি এখানে একটা বড় ভূমিকা রাখে। তো অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বিতা যতক্ষণ না অর্জন হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য বৈষম্যগুলো বিলুপ্তির বেলায় আমি কিন্তু পিছিয়ে থাকছি। সেক্ষেত্রে আমি মনে করি যে সমতার প্রশ্নে অবশ্যই আইন একটা সহায়ক ভূমিকা রাখতে পারে। এবং আমরা কমিশন থেকে সুপারিশ করেছি যে সংস্কারটা হবে, এখন থেকে এটা ঐচ্ছিকভাবে হবে, যার ধর্ম মানার ইচ্ছা সে ধর্মে মানবে, আর যার মনে হচ্ছে যে না আমি রাষ্ট্রের এই আইন অনুযায়ীও আমার এই বন্টনটা করতে পারি, অন্যান্য দেশে আছে, তো সেটা অবশ্যই সিভিল লতে হতে পারে। আমি একটু শিরিন আপনার কাছে মানে বোঝার জন্য জিজ্ঞাসা করছিলাম, আপনাদের সুপারিশনামায় একটি লাইন আছে এরকম, মা, স্ত্রী, কন্যা বা বোন সকল পরিচিততেই আইন অনুযায়ী পুরুষ ভরণ পোষণ দিতে বাধ্য, যা উত্তরাধিকারে অসম অধিকারকে যুক্তিযুক্ত করে। তো আপনারা যে সম অধিকারের কথা বলছেন তখন সেটা নিশ্চিত হলে কি মানে পুরুষ আর ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে না, বিষয়টি এমন হয়ে যাবে? মানে আমি একটু জানার জন্য যে সংসারের খরচ যদি 50,000 টাকা হয় তখন নারী 25 দিবে, পুরুষ 25 দিবে, এরকম কি বিষয়টা হয়ে যাবে নাকি তখন? এগুলো কি আইন দিয়ে করা যায়? আচ্ছা, এখন নিশ্চয়ই বেশিরভাগ সংসারেই কিন্তু আজকাল দেখা যায় যে নারী পুরুষ দুজনেই রোজগার করছে এবং দুজনেই কিন্তু সংসারের খরচ বহন করছে।
কিন্তু অনেক সংসারে এখনো শুধু পুরুষ রোজগার করছে, কিন্তু নারী হয়তো অর্থ রোজগার করছে না, কিন্তু নারী গৃহস্থালী কাজটা করছে, সেটারও একটা মূল্য আছে। তো সেটারও একটা আর্থিক মূল্য আছে। গৃহস্থালী কাজ ছাড়াও বৃদ্ধ বাবা মার দেখাশোনা, অসুস্থ পরিবারের সদস্যের দেখাশোনা, এগুলোও তো করছে। তো সুতরাং একটা মোটামুটি একটা ভারসাম্য কিন্তু প্রত্যেকেই চেষ্টা করে রাখা। খুব অল্প কিছু সংসারে হয়তো সেটা ভারসাম্যটা থাকে না, তখন একটা সমস্যা হয়ে দাঁড়ায়। যদি আমি ধরে নেই যে সম অধিকারের কথা, মানে মুসলিম যেই ল আছে সেই অনুযায়ী নারী তার পিতার সম্পত্তিতে অধিকার পাবে, সে তার স্বামীর সম্পত্তিতেও পাবে, এবং সে কিন্তু তার ছেলের সম্পত্তিতেও পাবে। এখন সম অধিকার বললে আসলে ভাই না, সরি, ছেলে, আমি এই তিনটা জানি। তো তখন আসলে কিভাবে বন্টন নামাটা হবে? মানে এখন যেমন ভাই যদি 1% পায় না, ছেলেরা যেভাবে পায় ছেলেরাও তো তার বাবার সম্পত্তিতে ভাগ পায়, মায়ের সম্পত্তিতে ভাগ পায়, স্ত্রীর সম্পত্তিতে ভাগ পায়। সুতরাং এটা তো আসলে একই। মেয়েরা যেমন পায় ছেলেরাও তেমন পায়, খালি পার্থক্যটা ছেলেরা তার ডবল পায়। আচ্ছা, এই প্রতিবেদনের জায়গাতে একটি বড় অভিযোগ এখান থেকে উঠে এসেছে, সেটি হচ্ছে বলা হচ্ছে যে এর প্রতিবেদনটির মাধ্যমে পুরুষকে প্রতিপক্ষ করা হলো কিনা, এক, এবং দ্বিতীয়ত আরেকটি হচ্ছে ইসলামিস্ট দলগুলি বলছেন যে প্রতিবেদনের সাথে সংযুক্ত আপনাদের মতন যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে কেউ ইসলামী স্কলার নেই। এই অভিযোগ দুটোকে কিভাবে দেখবেন? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো ইসলামিক স্কলার নেই, কথাটা সত্যি। আচ্ছা, কিন্তু আমরা তো ধর্মের সাথে এনগেজ করছি না, আমরা রাষ্ট্রের সাথে এনগেজ করছি। আচ্ছা, আমাদের কোনো অবস্থায় কোনো ধর্ম, শুধু ইসলাম না, বাংলাদেশে তো বিভিন্ন ধর্ম আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারপরে হিন্দু ধর্মের লোক আছে, খ্রিস্টান ধর্মের লোক আছে, বৌদ্ধ ধর্মের লোক আছে। আমরা কোনোটার সাথে এনগেজ করছি না। আমরা রাষ্ট্রের সাথে রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রীয় কর্মসূচি, সংবিধান, এগুলো নিয়ে এনগেজ করছি। আচ্ছা, আর পুরুষকে প্রতিপক্ষ করবার না, আমাদের কোনো ওরকম কোনো আমাদের অভিপ্রায় নাই। আচ্ছা, এবং এটা হওয়া উচিত নয়, কারণ সমতার প্রসঙ্গে বা বৈষম্য নিরোধে উভয়কেই কিন্তু সমানভাবেই দায়িত্বশীল হতে হবে। কারণ যিনি অধিকার লঙ্ঘনকারী ভূমিকায় আছেন, তিনি যতক্ষণ পর্যন্ত লঙ্ঘন বন্ধ না করবেন ততক্ষণ তো লঙ্ঘন বন্ধ হবে না। সেক্ষেত্রে পুরুষকে প্রতিপক্ষ করলে তো আরও জটিলতা তৈরি হচ্ছে। তো অবশ্যই পুরুষ প্রতিপক্ষ নয়, কারণ তাকে সহযোগী হয়েই এই অধিকার আদায়ের আন্দোলনটা আমরা পাশে চাই, পুরুষকে পাশে চাই। আমি তাহলে দেখছিলাম একটি জায়গাতে আছে আপনাদের স্লোগানে, পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। তো ক্ষমতা তো খুবই অবজেক্টিভ একটা বিষয়, তো সেটা পুরুষের ক্ষমতা কেন আমি বলছি? বিকজ আমাদের দেশে পুরুষের আধিপত্য রয়েছে এবং সব ক্ষেত্রেই পুরুষের আধিপত্য রয়েছে। তো আমরা বলছি যে আমরা সেই আধিপত্য ভাঙতে চাই। আধিপত্য কি শুধু নারী পুরুষে মানে ডিফাইন করবার সুযোগ আছে? কারণ রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান তো আমাদের নারী ছিল সব সময়, আমরা দীর্ঘদিন পর ডক্টর ইউনূসকে পাওয়াতে। সেটা কোনো উদাহরণই হলো না। এটা তো একজন নারী ছিল বলেই যে নারীর পক্ষে সবকিছু হবে তা তো না। আমাদের তো নারী প্রধানমন্ত্রী ছিল পরপর 2 জন, আমাদের সংসদের স্পিকার ছিলেন নারী। তাতে কি নারী সমাজের খুব বেশি পরিবর্তন হয়েছে? ওই 3 জন নারীর একজনেরও সন্তানের উপর অভিভাবকত্বের অধিকার নাই, ঠিক যেমন আমার নাই, ঠিক যেমন আমার বাসায় যে আমাকে সাহায্য করে গৃহস্থালী কাজে তার নাই। সেই জায়গায় আমরা সবাই সমান, প্রধানমন্ত্রী থেকে শুরু করে। এই অভিভাবকত্বের মানে এই যে দিতে না চাওয়াটা, এটার পেছনের কারণটা কি বলে মনে হয় আপনার কাছে, যে নারী যে পাচ্ছে না? কি এটার না, নারী যে পাচ্ছে না তার মূল কারণ তো আইন। বাধা তো আইনে তৈরি করে রাখা হয়েছে যে নারী অক্ষম সন্তান লালন পালনে। কিভাবে করা হয়েছিল, কি ভেবে করা হয়েছে সেটার চেয়ে বড় কথা হলো কি বাস্তবায়ন হচ্ছে, মানে কি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এমন হতে পারে যে আমাদের সমাজ থেকে ধরেই নেওয়া হয় যে সন্তানের দেখভাল পুরুষরা, যেহেতু সে টাকা ইনকাম করে বেটার করতে পারবে, এরকম কি একটা ধারণা হতে পারে নাকি? হয়তো। আচ্ছা, হয়তো বলছি এই কারণেই যে ওই যে চিন্তাটাই হলো নারী পণ্যনির্ভরশীল। নারী পণ্য, এবং আপনি যে সেন্টেন্স দিয়ে শুরু করলেন যে মা, স্ত্রী, কন্যা বা বোন যে পরিচয় থাকুক না কেন, এর ভরণ পোষণের দায়িত্ব পুরুষেরই উপর বর্তায়। এবং আমরা কি দেখি যে একজন পুরুষকেই তার পরিবারের আয় রোজগার সব কিছু করতে হবে।
এটাও কিন্তু এক ধরনের বৈষম্যমূলক আচরণ, যে তার আয় রোজগারের ব্যবস্থা থাকুক না থাকুক তাকেই দায় বর্তাচ্ছে তার পরিবারের দেখভাল করার জন্য। এবং সে কারণেই হয়তো উত্তরাধিকারের বিষয়টা আরও জোর পায়, যে আছে পুরুষই যেহেতু সব কিছু দেখবে তাকেই সব সম্পদ দেওয়া হোক। কিন্তু সন্তান ভরণ পোষণের, সন্তানের উত্তরাধিকার বা সন্তানের অভিভাবকত্বের বেলায় আমরা যেটা দেখছি, সন্তানের অভিভাবকত্বটা নির্ভর করছে শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক মনোভাব দিয়ে, পুরুষ কেন্দ্রিক আইন কানুন দিয়ে, যে সন্তানের মালিক কখনোই একজন মা হতে পারবেন না, উনি শুধু দেখভাল করবেন, জিম্মাদার হবেন। এবং আইনে স্পষ্ট করে এই শব্দগুলো বলা হয়েছে। উদ্দেশ্যটা কি? আমাদের দেশে অনেক উদাহরণ আছে যে সন্তানকে জন্ম দেওয়ার আগেই, সন্তানের জন্ম হওয়ার আগেই পিতা চলে গেছে বা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে বা ছেড়ে চলে গেছে। এই সন্তান কিন্তু কারো না কারো করুণায় হোক আর যেভাবেই হোক বড় হয়েছে মায়ের প্রতিপালনে। কিন্তু এই ঘটনাগুলোকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না, মানে চিন্তা চেতনা মননে নেই যে একজন মা সন্তানের অভিভাবক হতে পারে। তো এটা তো আইনের একটা বড় বাধা। এই আইনের এই বাধাটা যতক্ষণ থাকবে, নারীকে এই সন্তানের দেখভাল সে করলেও মালিকানা পাওয়ার জন্য বা অভিভাবক হওয়ার জন্য আদালতের শরণাপন্ন হতে হচ্ছে। এবং আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র এই একটা আইনের বৈষম্যের কারণে পারিবারিক সহিংসতার ঘটনা থাকা সত্ত্বেও আমি হাল ছেড়ে দিচ্ছি, যে আমি তাহলে সন্তানকে তো পাবো না। তাহলে একটা ঘটনা কিন্তু আরেকটা ঘটনাকে, আমি এদিকে সহিংসতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললাম, আমি জিরো টলারেন্স, যে কোনো রকম সহিংসতা চাই না, কিন্তু একদিকে আমি বিরাট একটা পথ খুলে রাখলাম নারীর উপর সহিংসতার। তাহলে পারিবারিক সহিংসতা প্রতিরোধে আমি যতই আইন করি না কেন, আমি যতই টি স্বাক্ষর করি না কেন, আমি তো সুফল পাবো না। তাহলে এক এক করে প্রত্যেকটা জায়গায় যে বৈষম্যগুলো আছে সেগুলোকে ধরে ধরে কিন্তু সমাধান করতে হবে। অভিভাবকত্ব নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন আরও রয়ে গিয়েছে, তার কারণ আমারই পরিচিত দুজন আছে তার ভুক্তভোগী। আমার একজন বন্ধু রয়েছেন যে কোনোভাবেই তার সন্তানের অভিভাবকত্ব পাননি, আমার বোনও রয়েছেন। আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বুঝতে যাচ্ছিলাম যে তারা দুজনে, আমি যেই দুটো কেস স্টাডি বললাম, তারা দুজনই সন্তানকে লালন পালন করবার জন্য আর্থিকভাবে সক্ষম। কিন্তু বাংলাদেশে তো এমন অনেক কেস রয়েছে যেখানে আসলে নারী সক্ষম না। তো ওরকম যদি কোনো কেস হয়, সেখানে মানে নারী অভিভাবকত্ব নিল, এরপর পুরুষ বলল আমি টাকাই দিব না, তখন কি হবে? না, প্রশ্নটা খুবই যথার্থ। এবং আমি মনে করি এই যে কী হবে, এই কী হবেটা কয়বার আমরা রাষ্ট্রকে জিজ্ঞেস করেছি। কারণ একটা সন্তান কিন্তু শুধু পরিবারের অংশ নয়, এটা আমি মনে করি রাষ্ট্রেরও সন্তান। এখন শুধুমাত্র মায়ের আর্থিক অবস্থার বিবেচনায় মাকে এই দায়িত্ব দেয়া হবে না, কিন্তু সমাজ সংস্কার, আমাদের সমাজ সংস্কৃতি, রাষ্ট্র কিন্তু মনে করে সন্তান জন্মদান থেকে লালন পালন করার দায়িত্ব একদম মায়ের, কিন্তু লালন পালন হয়ে যাওয়ার পরে এর দায়িত্ব মায়ের আর থাকবে না, এবং নির্দিষ্ট একটা বয়সের পরে। কারণটা কি, আপনি যেটা বললেন যে তার ভরণ পোষণটা কে দেবে, এবং এই ভরণ পোষণটার প্রসঙ্গে যখন আমরা আসছি যে তার ভরণ পোষণ করার সক্ষমতা আছে কি নাই, সেটা আগে বিবেচনায় আনা। এখন এখানে আমাদের সন্তানের অভিভাবকত্ব নির্ধারণের আইনটার কিন্তু একটা মূল লক্ষ্য হলো কল্যাণ, সন্তানের কল্যাণ এবং সন্তানের ওয়েলবিং, শব্দটা কিন্তু ওয়েলবিং আছে। এবং ওয়েলবিং কি, তার সামাজিক, মানসিক, অর্থনৈতিক সবগুলো ওয়েলবিং। তো ওয়েলবিংয়ের কথা চিন্তা করে তাকে একটা অ্যাবিউসিভ পরিবারের সঙ্গে যুক্ত রাখার যে চর্চা আমরা অব্যাহত রেখেছি, আমি মনে করি সেখানে আগে প্রশ্ন করা দরকার। এবং যদি সেখানে অ্যাবিউসিভের সঙ্গে আমার সন্তান বড় হবে, নাকি আমার সন্তান দারিদ্রতার সঙ্গে লড়াই করবে, নাকি সেখানে রাষ্ট্র কোনো ভূমিকা পালন করবে, সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনায় এখনো আনতে পারিনি আমরা। আমি মনে করি আমাদের এই সংস্কার প্রস্তাব, যদি আমাদের অভিভাবকত্ব নিয়ে বেশ কয়েকটা প্রস্তাব আমরা করেছি, এবং সেখানে ওয়েলবিংয়ের কথা, এবং আমাদের কাছে এমনও উদাহরণ আছে যে মা, আপনি যেটা বললেন যে মা অনেক ভালো সক্ষম ছিল, তাকে শুধু দেওয়া হয়নি কেন, সে চাকুরিজীবী মা বাচ্চা দেখাশোনা করবে কি করে। তো এরকম চিন্তাভাবনা থেকে যখন রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেয়, সেটা তো অবশ্যই নারীর জন্য বৈষম্যমূলক। সেগুলোর অবসান করার জন্য আমরা আমাদের সংস্কার প্রস্তাবে বেশ কিছু সংস্কার প্রস্তাব করেছি। আমি মনে করি সেগুলো পর্যালোচনা করা এবং সেই অনুযায়ী আইনগুলো সংশোধন করা, এবং সংস্কারটা সেখানে হতে হবে যে সেখানে নারী, শিশু কাউকেই কোনো কিছু থেকে বঞ্চিত না করা, বৈষম্যটা সেই পর্যায়ের থেকে দূর করাটা জরুরি। সন্তানের যেহেতু প্রসঙ্গ আসলোই, শিরিন আপা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমি দেখলাম যে আপনারা প্রস্তাব করেছেন পিতৃত্বকালীন ছুটি 14 দিন। তা আমার কাছে মনে হয়েছে যে এটি খুব
গুরুত্বপূর্ণ প্রস্তাব, কারণ 4 দিন ছুটি বের করতে আমার নিজের রিসেন্ট টাইমস অভিজ্ঞতা খারাপ ছিল। তা আমার যেসব বন্ধু বান্ধব দেশের বাইরে থাকে তাদের জিজ্ঞেস করলাম যে তারা কতদিন ছুটি পায়। তো কানাডায় যে থাকছে সে বললে আমি 4 মাস পর্যন্ত পেয়ে যাই, আমার ফুল পেমেন্ট থাকছে। তো 14 দিনই কেন, 4 মাস কেন নয়? 4 মাস কেন নয়, 14 দিন নিয়েই কথা উঠছে। আচ্ছা, যে কি দরকার। বাংলাদেশে কি প্রেক্ষাপটটা এমন যে ধরেই নেয় যে মাই সন্তান লালন পালন করবে, মায়ের একার দায়িত্ব। আর আমার স্বামী গণস্বাস্থ্য কেন্দ্রে ছিলেন, ওনারা কিন্তু 70-এর দশকে পিতৃত্বকালীন ছুটি করেছিল, প্রভিশন করেছিল। তার কিছুদিন পরে অনেক নারী শ্রমিকরা, মানে ওষুধ কারখানার নারী শ্রমিকরা এসে বলল যে আপনি বড় ভাই, আপনি এই ছুটিটা বাতিল করে দেন। আপনি তো ছুটি দিলেন যে সে বাসায় থেকে আমাকে সাহায্য করবে, সে তো সোজা তার মায়ের বাড়ি গিয়ে মায়ের বাড়িতে চলে গেছে, ওখানে গিয়ে ভালোই আছে। তো সুতরাং এই ছুটিটা বাতিল করে দেন। তার মানে আমরা যেই কারণে ছুটিটা দেয়া, যে পিতৃত্ব বলে যে একটা জিনিস আছে সেটা তার মধ্যে তৈরি হোক, ওই পুরুষ মানুষটার মধ্যে তৈরি হোক, সন্তানের সাথে তার একটা নিবিড় যোগাযোগ, নিবিড় সংযোগ তৈরি হোক। তো সেইটার জন্য দেয়া। তো আমরা 4 মাস না কেন সেটা বলেছি, আমি বুঝেছি। সেটা আমরা 4 মাস বলছি যে মাকে কিন্তু বুকের দুধ খাওয়ানোর কথা আছে, পুরুষ তো সেটা করতে পারে না। শুধু সেই জায়গা থেকে চিন্তা করে যে মায়ের সমান দেয়া অতটা দরকার নাই। কিন্তু কিছু কিছু দেশে কিন্তু আছে, বিশেষ করে নর্ডিক দেশগুলোতে কিন্তু ওয়েলফেয়ার কান্ট্রি, হ্যাঁ হ্যাঁ, সেখানে কিন্তু পিতৃত্বকালীন ছুটিটা আর মাতৃত্বকালীন ছুটি প্রায় সমান, এবং তারা নিজেরা দুইজন মিলে ঠিক করতে পারে কে কখন নিবে ছুটিটা। একটা পুরো বছরের মধ্যে ছুটিটা কে কখন নিবে সেটা তারা ঠিক করে নিতে পারে, সেই চয়েসটাও আছে। আপনাদের এই প্রতিবেদনের উদ্দেশ্য ছিল নারী পুরুষ সম অধিকার নিশ্চিত করা, বা নারীর সম অধিকারটা নিশ্চিত করা। তো একটি বড় ডিবেটের জায়গা চলে এসেছিল জাতীয় সংসদের আসন নিয়ে, যে 300টা আসন বলছেন সরাসরি, যেখানে নারী পুরুষ কন্টেস্ট করতে পারবে, আর 300টা সাধারণ আসন, বাকি 300টাই হচ্ছে সংরক্ষিত থাকবে। এবং সেখানেও সরাসরি ভোটে, যে সরাসরি ভোটে। তো নারীদের সম অধিকারের কথা বলছেন, আবার বলছেন যে সংরক্ষণ করে রাখতে হবে নারীদের জন্য। যে জিনিসটা আপনাকে বলা হয় নাই প্রথমেই, যখন আমরা এটা বলেছি বৈষম্য বিলুপ্তি, সেখানে আমরা যেই অ্যাপ্রোচটা নিচ্ছি সেটাকে মানে নারীর পক্ষে, যেটা আমাদের সংবিধানেও আছে, যে পিছিয়ে পড়া মানুষের পক্ষে বিশেষ অস্থায়ী পদক্ষেপ গ্রহণ, এটা কিন্তু আমাদের সংবিধানে আছে, এটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো সেখানে একটা জিনিস হলো যে আমরা নারীর পক্ষে কিছু পদক্ষেপ নিতে বলছি, সো দ্যাট একটা সময় এসে আমরা সমান হব। এখন ধরেন এখানে পুরুষরা এখানে আর নারী এখানে, আর তারপরে যদি বলেন এখন আমি সমান সুযোগ দিলাম, সমান তো হলো না। তাহলে নারীকে একটা এখানে এনে তারপরে আপনি সমান বলে এবার তোমরা সমানভাবে আগাও, কিন্তু নারী তো অনেকখানি পিছিয়ে। সেই জন্য আমরা বলছি যে নারীর পক্ষে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করাটা দরকার, যেটাকে সহজে ইংরেজিতে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে। অর্থাৎ যেখানে একটি নারী এবং একটি পুরুষ দুইজনই এক চাকরির প্রার্থী, দুইজনই যোগ্য, সেখানে আমি নারীকে প্রাধান্য দেব, তার পক্ষে আমি করলাম। যোগ্যতার জায়গায় আমি কোনো করলাম না, কম্প্রোমাইজ করলাম না, কিন্তু আমি নারীর পক্ষে প্রার্থিতাটা করলাম। তো যে অ্যাফার্মেটিভ অ্যাকশনের কথা বলছেন, যে নারীকে কিছুটা এগিয়ে দেওয়ার জন্য, সেটি কতদিন পর্যন্ত রাখতে চাচ্ছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে 600টা যদি হয়, মানে আমাদের জাতীয় সংসদ তো 300 থেকে পরে 350 পর্যন্ত সংসদ সদস্য বহন করবার ক্ষমতা নেই। অত চেয়ারই নাকি আটবে না, তো সেটাও হয়তো অনেকে প্রশ্ন করতে পারে। বলেছে আমাকে অলরেডি, তো সেটা নিয়ে ভেবেছেন নাকি? ওখানে তো 600টা আসনই নাই, এবং আমি বললাম আবার তো আরো ঝামেলা আছে, মানে ধরেন সেখান থেকে 300 জন নারী হলো, ওই যে বাকি 300 আসন আছে সেখান থেকে নারী হলো আরো ধরলাম আমি 50 জন, 350 নারীর তখন তো আধিক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, অসুবিধা কি? এতদিন তো পুরুষের আধিক্য ছিল, অসুবিধা কি? ফিনল্যান্ডের ক্যাবিনেটে নারী বেশি। কিন্তু আমি যখন সংরক্ষিত থেকে 300 আসন আসছি, সেটা তো মানে সেখানে তো যোগ্যতার ভিত্তিতে হয়ে আসলো না বিষয়টা। না, কেন যোগ্যতার ভিত্তিতে? মানে ওখানে তো নারী পুরুষ আর হচ্ছে না, ওটা আমি নারীদের জন্যই রেখে দিচ্ছি। হ্যাঁ, ওটা আমি রাখছি, আমি ন্যূনতম নারীর অধিকার
প্রতিষ্ঠার জন্য বা ন্যূনতম নারীর উপস্থিতি প্রতিষ্ঠার জন্য। আর বাকি যেটা সাধারণ আসন, সেখানে নারী কিন্তু পুরুষের সাথে প্রতিযোগিতা করে সেখানে আসতে হবে। আর এখানে একটি নারী আরো একটি নারীর সাথে প্রতিযোগিতা বা আরো দুইটি নারীর সাথে প্রতিযোগিতা করে আসতে হবে। প্রতিযোগিতা করেই আসতে হবে দুই জায়গায়, সাধারণ আসনই হোক আর সংরক্ষিত আসন হোক, কেন দুইটাই আমরা বলছি ভোটের মাধ্যমে। এখন যেটা আছে সেটা তো হচ্ছে যেই দলের মানে সংসদ সদস্যরা আছে যাদের আধিক্য তারা বেশি নারী আসন নেবে, যাদের আধিক্য নেই তারা কম নারী আসন নেবে। ওরা তো নিজেরা সরাসরি ভোটে আসছে না। তো আমাদের 1 নম্বর বক্তব্য হলো সরাসরি ভোটে আসা, যোগ্যতা তৈরি হয়ে আসা। তো সেই জায়গায় আমরা 600 বলেছি, কারণ এখন যেটা খুব কমন যেটা সেটা হলো যে কত বলছে এখন 400, মানে 300 আসন আর 100 নারী আসন। তো এই 100 নারী আসনের কিভাবে নির্বাচনী এলাকা কিভাবে ঠিক হবে? ঘূর্ণায়মান পদ্ধতিতে। তো ঘূর্ণায়মান পদ্ধতিতে মানে কি? মানে আমি আজকে ঢুকলাম, আবার 3 বছর পরে আমাকে বসে যেতে হবে, কারণ আমি অন্য নির্বাচনী এলাকা থেকে নারী যাবে। তো যে নারীরা রাজনীতিতে ক্যারিয়ার করবে সে বসে থাকবে মাঝখানে, সে 2 টার্ম বসে থাকবে, তারপরে সে ঘুরে তারপরে আবার তার নির্বাচনী এলাকায় আসবে। তো এটা আমাদের কাছে খুব মনে হচ্ছে একটু অ্যাবসার্ড। আচ্ছা, আমি ধরে নিলাম যে আচ্ছা ওই 300 নারী আসন মানে সেখানে সংরক্ষিত যে 300 আসে তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসলো, এর মাধ্যমে কি অ্যাচিভ হবে বলে মনে হচ্ছে? নারীর উপস্থিতি বাড়বে 1 নম্বর। 2 নম্বর, আমরা চাই যে সব সংসদ সদস্য, নারী হোক পুরুষ হোক, তারা সংসদটাকে সিরিয়াসলি আইনসভা হিসেবে নেবে, মানে সুবিধা বন্টনের একটা অবস্থান হিসেবে নেবে না, যে আমার গ্রামে আমি রাস্তা করে দিব, আমি টিউবওয়েল বসাবো, আমি স্কুল করে দিব ইত্যাদি। সেটা তার কাজ না, সেটা স্থানীয় জনপ্রতিনিধির কাজ। তার কাজ হচ্ছে আইনসভায় আইন তৈরির কাজ, আইন সংস্কারের কাজ, আইন প্রণয়নের কাজ। তো সেই কাজগুলো শুধু পুরুষরা করবে, নারীরা করবে না কেন? আমি একটু গুণগত পরিবর্তনের দিকে যদি যেতে চাই, মানে বাংলাদেশে তো যেটা হয় যে একটা পলিটিক্যাল পার্টি নমিনেশন দিল, সেই অনুযায়ী নির্বাচিত হলো। মানে আমি ধরে নেই যে যেহেতু 300 আসন বলছেন, সেই 300 আসন ওই একই আসনেই একটাতে হচ্ছে সংরক্ষিত আর একটাতে হচ্ছে কন্টেস্ট হচ্ছে। তো সাপোজ একজন দুইটাতেই কন্টেস্ট হচ্ছে, যে দুইটাতেই হচ্ছে, একটাতে নারী নারী আর একটাতে নারী পুরুষ। তো একজন সংসদ সদস্য যে ছেলে হয়ে আসলো, সে ঠিক করলো যে আমি আমার ওয়াইফকে সেখান থেকে করব, সে নমিনেশন দিল। আরেক দলও ঠিক করলো যে আচ্ছা আমি আমার ওয়াইফকে দিব। মানে গুণগত পরিবর্তন কি আসবে বলে মনে হচ্ছে? আমার মনে বাংলাদেশের তো রাজনৈতিক প্রেক্ষাপট তাই। হ্যাঁ, তো সেই জন্য আমরা যেটা বলছি যে রাজনৈতিক দলগুলো যখন মনোনয়ন দিবে, আমরা বলেছি জিপার পদ্ধতি, অর্থাৎ মনোনয়ন দিবে 300 একটা লিস্ট যদি করে, তার তালিকা করে আমি 300 মনোনয়ন দিব, যেগুলো যেসব জায়গায় আমি নিশ্চিত আমি জিতবো সেখানে শুধু পুরুষদের নাম দিব, আর যেগুলো মনে করি যে তার নাও জিততে পারি, ঝুঁকি আছে, ঝুঁকিপূর্ণ, সেগুলোতে নারীদের নাম দিয়ে দিলাম। সেটা যেন না হয় সেজন্য আমরা বলেছি জিপার পদ্ধতি, অর্থাৎ একটা পুরুষ একটা নারী, একটা পুরুষ একটা নারী, এইভাবে তালিকা করতে হবে। আচ্ছা, আপনার এমনিতে কি মানে আপনারা এই বিষয়টি বিবেচনায় এসেছেন নাকি যে সংসদ সদস্য হলে তাদের যে বাড়তি সুযোগ সুবিধা দিতে হবে, বাসা দিতে হবে, খরচ, মানে এমনিতেই যে আমাদের তো টানাটানির একটা সংসার। হ্যাঁ, এটা ঠিক আছে, এই খরচের কথাটা উঠেছে, খরচের কথাটা আমরা ভেবেছি, কিন্তু আমাদের অনেক কিছুতে আমরা ফালতু খরচ করি। আচ্ছা, এটা কিন্তু ফালতু খরচ না। মানে এত বড় জনসংখ্যার মাত্র 350 জনপ্রতিনিধি থাকবে, সেটাই বা কেমন কথা? আমাদের জনসংখ্যা যদি চিন্তা করেন, তাহলে জনসংখ্যা চিন্তা করলে 600 কিন্তু খুব বেশি না, 600 জনপ্রতিনিধি কিন্তু খুব বেশি না। সংসদে জনপ্রতিনিধি 600 কিন্তু মোট জনসংখ্যার চিন্তা করলে খুব বেশি না। জনসংখ্যার বিবেচনা অবশ্যই বেশি না, আবার এলাকা বিবেচনায় তো খুব বেশি। মানে আমাদের তো এলাকাগুলি খুব ছোট, জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। হ্যাঁ, তো আমাকে তো জনসংখ্যাটা ভাবতে হবে, এলাকাও ভাবতে হবে, নিশ্চয়ই আপনি সেটাও ঠিক বলেছেন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে 600 খুব বেশি না। আচ্ছা, আমি একটু কামরুন নাহার আপার কাছে যেতে যাচ্ছিলাম। একটা বিষয় নিয়ে আমার কাছে একটা প্রশ্ন মনে হলো, যদিও মানে খুব সিলি ব্যাপার হয়ে যায় নাকি, দেখলাম লেডিস পার্কের আপনারা দাবি করেছেন, তো জেন্টস পার্ক কেন না? আমার প্রথমে এটা মনে হলো, বিকজ সব পার্ক জেন্টসদের। আচ্ছা, মানে ওই লেডিস পার্কে যেটা নেই আমরা কিন্তু সেটার কথা বলেছি, যেটা অলরেডি আছে সেটা তো আছেই।
কিন্তু যেমন আপনি দেখবেন যে আমাদের একটা সুপারিশে আমরা বলেছি যে আমরা বীরাঙ্গনাদের কথা ভুলে গেছি। বীরাঙ্গনাদের কথা অনেকেই ভুলে গেছে এবং ভুলে যেতে বাধ্য হয়েছে, যেহেতু তাদেরকে একটা সম্মানের জায়গায় আনার কথা ছিল এবং মর্যাদার জায়গায় আনার কথা ছিল, সেটাকে আমরা ভুলতে বসেছি এবং আমরা এটাতে গর্ববোধ করি হয়তো। এবং আমরা বলেছি যে এই মানুষগুলোকে সম্মান দেয়া এবং তাদের যে প্রতি যে অবহেলা হয়েছে, যে নারীরা ৭১-এ যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের প্রতি যে অবহেলা হয়েছে, তাদেরকে যে অপমান করা হয়েছে, এই পার্কগুলো তাদের নামে করা, যে তাতে করে আমি তাদেরকে একটা সম্মানী জায়গায় সম্মান করতে পারছি এবং নারীর একটা বিচরণের জন্য একটা জায়গা করা। আমি বাংলাদেশের অনেক ঘটনাই দেখেছি, আমরা বাল্যবিয়ে নিয়ে সারাক্ষণ তটস্থ থাকি যে এইদিকে বাল্যবিয়ে হচ্ছে, চলো যেয়ে ঠেকাতে হবে। এবং এই যে বাল্যবিয়ে ধরে নেওয়া হচ্ছে স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর, সহিংসতার জন্য ঝুঁকিকর, সব দিক থেকেই ঝুঁকিকর। কিন্তু বাল্যবিয়ের একটা অনেক বড় কারণ কিন্তু নিরাপত্তাহীনতা, এবং এই নিরাপত্তাহীনতা আছে বলেই কিন্তু সাধারণ পার্কগুলোতে নারীর বিচরণ করার সুযোগ সীমিত। সেখানে যদি একটা আলাদা করে নারীর জন্য একটা খোলামেলা জায়গা, যেখানে গিয়ে সে একটু শ্বাস নিতে পারবে, যেখানে গিয়ে একটু বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারবে, এই দাবিটাকে আপনার হাস্যকর মনে হয়েছে কেন? এটা তো আমার মনে হয়েছে যেটা সবার একটা দাবি। মানুষজন যদি মনে করে এই বিষয়টা না, মানুষজন তো মনে করবেই, কারণ নারীরই শুধু সবার কাছে কিন্তু এটাও কোটা হয়ে গেল না। এটাকে দাবি এতদিন আমরা যেটা থেকে বঞ্চিত ছিলাম, সেটা চাওয়াটা কি কোটার মধ্যে আপনি আনবেন? এটা তো এখন অন্যগুলোকে বাদ দিয়ে এটাকে প্রাধান্য দেওয়া দরকার, যে এতদিন তোমরা যেটা পাও নাই, এখন সেটা বলো কি চাও। তো সেই তালিকায় এটা এসছে। আমি মনে করি এটা নারীর বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং আমরা যদি কোনো এলাকায় এরকম করতে পারি এবং কয়েকটা উদাহরণও যদি তৈরি করতে পারি যে হ্যাঁ, প্রত্যেক জেলায় অন্তত একটা করে মাঠ থাকবে, চত্বর থাকবে, যেটা নারীর জন্য সংরক্ষিত এবং যেটা নাম হবে ওই এলাকার একজন বীরাঙ্গনার নামে বা কয়েকজন বীরাঙ্গনার নামে বীরাঙ্গনা চত্বর। তো এটা তো আমি মনে করি যুগান্তকারী একটা আমাদের সম্মান জানানোর একটা সুযোগ তৈরি হলো, এবং নারীর জন্য একটা নারীদের অ্যাসোসিয়েশন নেই। আমাদের বিরুদ্ধে যখন অনেকেই কথা বলে, আমরা একা একা হয়ে যাই। তো সেটার জন্য আমি মনে করি এটা খুব একটা ইতিবাচক একটা পদক্ষেপ হতে পারে। দুইটা টার্মিনোলজি নিয়েও আমার একটু খটকা লেগেছিল। একটি জায়গাতে আপনারা বলছেন যে মেয়ে শিশু, মানে আমি তো জাতিসংঘ র্যাটিফাই করা, সেখানে শিশু তো শিশুই, মেয়ে শিশু ছেলে শিশু এটি আলাদা করবার দরকার আছে নাকি এক। দ্বিতীয়ত হচ্ছে প্রতিবন্ধী, আপনারা নারী প্রতিবন্ধীর অভিগম্যতা কথা বলেছেন, তো সেটিও আলাদা করবার দরকার হচ্ছে কেন? মেয়ে শিশু আমরা বলেছি সহিংসতার ক্ষেত্রে না? জি জি জি, হ্যাঁ, নারীও মেয়ে শিশুর জন্য সহিংসতা, কিন্তু ছেলে শিশুর উপর সহিংসতার কথাটাও আছে, কিন্তু বলাৎকারের কথাটাও আছে। না, আসলে না, নারী কমিশন তো শুধুমাত্র নারী বিষয়ক সংস্কার কমিশন। সে কারণে আমরা চেষ্টা করেছি একদম নিরঙ্কুশভাবে নারীর বিষয়গুলোকে প্রাধান্য দিতে। সে কারণেই হয়তো শব্দটা আপনি যথার্থই বলেছেন, শিশু মানে তো শিশুই, কিন্তু নারী বা মেয়েদের বিষয়গুলোকে একটু বিশেষভাবে দৃষ্টিতে আনার জন্য, দৃষ্টিগোচর করার জন্যই হয়তো শব্দগুলো আমরা ওই হিসেবে ব্যবহার করেছি। যেমন সাইবার ল নিয়ে আমি দেখছিলাম যে অনেক জায়গাতেই আছে লেখাটা, তো সাইবার ল মানে হলে তো নারী পুরুষ সবার জন্য একদম সবার জন্য একই হবে, বিষয়টা তো এরকমই। মানে নারীর জন্য তো আলাদা কোনো সাইবার ল তাহলে প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, ফাইন। বাল্যবিবাহের কথা আসছিল, আপনাদের প্রতিবেদনের একটি জায়গাতে আমি লাইন দেখছিলাম যে আমাদের লেখা আছে, আমাদের সমাজে মেয়েদের সফল জীবনের অর্থ হচ্ছে বিয়ে, অপরদিকে ছেলেদের সফল জীবন বলতে বোঝায় শিক্ষা, দীক্ষা ও কর্মসংস্থান। বিয়ের পাত্রী হিসেবে অল্প বয়সী কোণে বেশি গ্রহণযোগ্য। প্রথাগত বিশ্বাসে আছে অল্প বয়সী মেয়ের সাথে যৌন সম্পর্ক সুখের, যা বাল্যবিবাহের গ্রহণযোগ্যতা দিয়েছে। তো সংস্কার কমিশনের প্রস্তাব দিয়ে কি এই ধারণাটা চেঞ্জ করা সম্ভব হবে আপনার কাছে মনে হয়, নাকি আপনার কাছে মনে হয় যে আসলে আমাদের যে হাজার বছরের পুরনো একটি ধ্যান ধারণা রয়ে গেছে সেটি পরিবর্তন করবার চেষ্টাটা আসলে অন্যভাবে হতে? সেখানে আপনাদের ভূমিকা অনেক বেশি বড়, মানে গণমাধ্যমের মাধ্যমে প্রচার অভিযান চেষ্টা করে যাচ্ছে, কিন্তু প্রচার অভিযানটা সেভাবে দেশব্যাপী হতে হবে। আপনি জানেন যে 80-র দশকে বোধহয় অর্সেলাইন 1 মুঠো গুড়, 1 চিমটি লবণ আর পানি, পরিষ্কার পানি দিয়ে আপনার পানি শূন্যতা, শরীরে পানি শূন্যতা, যেটার কারণে অনেক মৃত্যু হতো এক সময়, সেটা কিন্তু বন্ধ হয়েছে। কিন্তু সেটা কিন্তু ঘরে ঘরে গিয়ে শেখানো হয়েছিল। তো আমরা কিন্তু ঘরে ঘরে নিতে হবে ক্যাম্পেইনটাকে।
না, আর তাছাড়া এর সঙ্গে আমি যদি যুক্ত করি যে প্রথাগত বিশ্বাস ভাঙা কিন্তু এত সহজ নয়, কিন্তু 53 বছর ধরে আমরা যেটাকে লালন করছি সেটা হয়তো একদিনে সম্ভব নয়, কিন্তু এর সঙ্গে যে অন্যান্য বিষয়গুলো জড়িত, যেমন ধরুন শিক্ষা, নারী শিক্ষার দিকে আমরা যদি জোর দিই, স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে হবে, সেটার জন্য যদি আমরা মনোযোগ দিই, বাল্যবিবাহ কিন্তু এমনি প্রতিরোধ করা হয়তো সম্ভব হবে, কারণ বাল্যবিবাহ কমে এসেছে বলাটা খুব কঠিন হচ্ছে, এখনো পরিসংখ্যান তা বলছে না। এখনো পৃথিবীতে প্রথম 10টা দেশের মধ্যে বাংলাদেশ 4th না 5th-এ আছি। তো সেদিক থেকে ওই চিন্তাভাবনা থেকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছে যে নিরাপত্তাহীনতা, মেয়েটাকে ঠিকই আমি স্কুলে পাঠাচ্ছি কিন্তু স্কুলে যাওয়ার পথে তার একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, বখাটেদের উৎপাদ হয়েছে, ওগুলোর দিকে আমি কিন্তু মনোযোগ কম দিচ্ছি। সেক্ষেত্রে আমি মনে করি যে ওই রন্ধ্রে রন্ধ্রে যে বিশ্বাস, সেটা ভাঙার জন্য অবশ্যই একটা বড় ধরনের ক্যাম্পেইন করা দরকার, যেটা একদম সব মানুষের কাছে পৌঁছে যাবে, আপা যেটা বললেন। তো ওই রকম একটা বার্তা তো সবার কাছে দিতে হবে যে নারী, কন্যা শিশু বা নারী যেই হোক সেও মানুষ, এবং তাকে সম্মান করতে হবে, তার মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে, এবং সেও একটা পরিবারের হিস্সা। তো এটা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে শুধু বোঝা হিসেবেই দেখা হচ্ছে, এবং বোঝা হিসেবে দেখা হচ্ছে বলেই তো একজন আরেকজনের কাঁধে শুধু বোঝাটা হ্যান্ডওভার করার একটা চর্চায় আছে। সেখান থেকে বার হতে হলে তো অবশ্যই একটা বড় ধরনের ক্যাম্পেইন লাগবে, যেমন এটা সব পর্যায়ে, রাষ্ট্র যে কোনো রন্ধ্রে রন্ধ্রে, শিক্ষা খাত থেকে শুরু করে ক্যারিকুলাম, এবং মিডিয়া তো অবশ্যই, এবং আমরা যারা বেসরকারি সংগঠন আছি, যৌথভাবে এটা করতে হবে, একা একা করলে হবে না। আপনাদের প্রতিবেদনের দুটো জায়গায় এসেছে আমি দেখলাম। একটি জায়গাতে আপনারা দাবি করেছেন যে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত করতে হবে, আরেকটি হচ্ছে অরাজনৈতিক ছাত্র সংসদ নির্বাচনকে আপনারা উৎসাহিত করেছেন। তো এই দুইটি বিষয়ের সাথে নারীর অধিকার কিভাবে সম্পৃক্ত হচ্ছে? স্থানীয় পর্যায়ে যে নির্বাচনে আমরা বলছি যে আসলে বিকেন্দ্রীকরণের কথা বলেছি আমরা, যে বিকেন্দ্রীকরণটা কেন নারীর ইস্যু, কারণ একমাত্র বিকেন্দ্রীকরণের মাধ্যমেই কিন্তু তৃণমূলের নারীর যে চাওয়া পাওয়া, যে আকুতি, সেটা কিন্তু মানে জাতীয় পর্যায় পর্যন্ত এসে পৌঁছাবে, এবং জাতীয় পর্যায়ে যে যারা নীতি নির্ধারক, যারা রাজনীতিবিদ, যারা আইনসভার সদস্য, তাদের কান পর্যন্ত পৌঁছায় কোনো কাজ হবে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু পৌঁছাবে। তো বিকেন্দ্রীকরণের পক্ষে আমরা সেই জন্য মনে করি যদি স্থানীয় সরকার নির্বাচনটা যদি জাতীয় নির্বাচনের পরে হয় তাহলে কিন্তু সাংঘাতিকভাবে প্রভাবিত হবে জাতীয় পর্যায়ের নির্বাচনের ফলাফল যেটা হবে সেটা দ্বারা প্রভাবিত হবে। আমরা চাই যে স্থানীয় সরকার নির্দলীয় থাকুক, সেই নির্দলীয় থাকার পক্ষে যেহেতু আমরা, সেই জন্য আমরা বলছি যে এটা নির্বাচনটা আগে হোক। আমি একটু তাহলে হাইপোথেটিক্যালি চিন্তা করি, মানে যদি আমি জাতীয় নির্বাচনটাকে আগে ধরে নেই হয়ে গেছে এবং আপনাদের প্রস্তাব অনুযায়ী 300টা অলরেডি সংরক্ষিত নারী আসন আছে, তো তারপর স্থানীয় নির্বাচন হলে তো নারীদের জন্য সুবিধা হয় না, কারণ ওই 300 জন নারী তো নারীদের হয়ে কথা বলতে পারবেন না, সেটা সংসদে বলবে, কিন্তু আমাদের তো অনেকগুলো স্তর আছে, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে। আচ্ছা, তো সুতরাং শুধু সংসদ দিয়ে ভাবলে হবে না, সংসদ তো আইনসভা, সংসদ তো সব বিষয়ে কথা বলবে। সরকার নির্বাচনে মানে আমি যদি কোটার ওই ভাইস চেয়ারম্যান পদটা বাদ দিয়ে অন্য কোনোটায় যদি নারী জিতে না আসতে পারে তখন কি হবে? মানে তখন মানে ধরে নিলাম যে অন্য জায়গাগুলোতে সব পুরুষরাই বসে আছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরে, তারাই বা কিভাবে নারী অধিকারের কথা বলবে? বা তারা যদি বলতে না চায় তখন তো বিষয়টা বাদই পড়ে যাচ্ছে। সেজন্য তো আমরা চেয়েছি যে নারীর জন্য সংরক্ষিত আসন থাকুক। আর অরাজনৈতিক ছাত্র সংসদ নির্বাচনটা, সেটা অনেকের কাছ থেকে এই সুপারিশটা এসছে। আমরা তো অনেকগুলো পরামর্শ সভা করেছি, তো পরামর্শ সভায় অনেক সুপারিশ এসছে, আমরা সেগুলোকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। তো সেখানে অনেকের কাছ থেকে এটা এসছে যে বিশেষ করে উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের আপনারা সেই সুপারিশগুলিকে তখন তারা অনেকেই মনে করেন যে অরাজনৈতিক ছাত্র সংসদ থাকলে তাদের মনোযোগটা থাকবে, তাদের শিক্ষা পরিবেশ কি করে আরো উন্নত হবে, শিক্ষার গুণগত মান কি করে উন্নত হবে, সেদিকে তাদের ইয়ে থাকবে। আর না হলে হবে কি, বড় রাজনৈতিক দলের লেজুর বৃত্তি হবে। কামরুন আপা, আপনারা বলছেন যে মহিলা শব্দকে নারী শব্দ দ্বারা প্রতিস্থাপিত করতে, এর কারণটা কি? এর তো বিরাট কারণ রয়েছে, কারণ মহিলা শব্দটাই তো একটা বৈষম্যমূলক শব্দ। মহিলা শব্দের অর্থ হলো যিনি মহলে থাকেন। এখন
অভিজাত নারী। তো এই এতে করে নারীর যে মানে নারী পুরুষ সেই ব্যাখ্যাটা তো থেকে যায়, মহিলা মানে মহলে থাকে ইত্যাদি। তো সে কারণে আমরা চাই যে যেই শব্দগুলো নারীকে অপদস্থ করে, অপমানিত করে, তাকে কি বলবো, সীমিত একটা পরিসরে নিয়ে যায়, আমরা কিন্তু সেরকম একটা আপনি দেখবেন যে সেরকম একটা সংস্কার প্রস্তাব করেছি যে রাষ্ট্রীয় যত সব দলিল দস্তাবেজ আছে সেখানে নারীর প্রতি বিদ্বেষমূলক যে শব্দগুলো রয়েছে বা নারীকে কটাক্ষ করে যে শব্দগুলো, সেগুলো কিন্তু বাতিল করার আমরা প্রস্তাব করেছি। যে ধর্ষিতা, এই আপনি সম্প্রতি দেখবেন যে 2020 সালে যে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধন হলো, সেখানে কিন্তু ধর্ষিতা শব্দ ডিলিট হয়েছে এবং সেগুলো কিন্তু আমাদেরই এই বলা আমাদেরই আন্দোলনের ফল, যে সেখানে ধর্ষণের শিকার। কারণ এই যে শব্দগুলো যেগুলো নারীকে পিছনে ফেলে, মানে পশ্চাৎপদ যে শব্দগুলো, সে কারণে আমি মনে করি যে মহিলা শব্দটার বিলুপ্ত হওয়া দরকার। এবং এরকম আরও অনেক আমরা তালিকা দিইনি, কিন্তু আমরা কিছু উদাহরণ দিয়েছি যে এই শব্দগুলো যেগুলো আছে সেগুলো বিলুপ্ত করা। এবং সে কারণেই আমরা মনে করি যে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের নামটা পরিবর্তন করে, ইতিমধ্যে অবশ্য আমাদের উপদেষ্টা নিজেই এটা প্রস্তাব করেছেন, ঘোষণা করেছেন এবং সেটা একটা প্রক্রিয়ায় আছে। তো সেটাও যেন হয় এবং এই শব্দগুলো পরিবর্তিত হলে হয়তো এটা আরেকটু সুসংহত হবে, মানে কথাবার্তায় এটাকে বলনে তাহলে আরেকটু সম্মানজনক হবে বলে আমি মনে করি। মহিলা শব্দটার প্রতি আমাদের বিশেষ কোনো নাই, মানে বিদ্বেষ নাই, এবং মহিলা শব্দটা থাকতেই পারে, কিন্তু সাধারণত মহিলা বলতে একটা শ্রেণীগত পার্থক্য করা হয়। যে সাধারণ একটি নারীকে মাতারি বলা হয়, আর একটু উচ্চবিত্ত ঘরের মানুষটাকে বলা হয় মহিলা। এর একটা শ্রেণীগত ব্যাপার আছে। তো আমরা চেয়েছি এমন একটা শব্দ যেটা নাকি সকল শ্রেণীকে প্রতিনিধিত্ব করতে পারে। আচ্ছা, ফাইন। আপনারা বলছেন যে নারীদের জন্য সকল আইনে প্রয়োজনীয় সংস্কার, মানে আইন তো আইন, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই। তো বিষয়টা কি এরকম হয়ে যাচ্ছে যে আমি নারীদের জন্যই বলছি, যেগুলো আছে সেগুলোই আমি খালি সংস্কার করব, অন্যগুলির দরকার নেই, মানে এই ধরনের ডিবেট? আসলেই তাই। আচ্ছা, কারণ নারীর জন্য আমার মনে হয় এখন পর্যন্ত ওই তালিকাটা সংখ্যাটা আমার মনে হয় 50-এর অধিক আইন আছে শুধুমাত্র নারীর বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য। আমাদের তো দণ্ডবিধি তো রয়েছে নারী পুরুষ সকলের জন্য, কিন্তু এই যে নারী শিশু নির্যাতন দমন আইন, যৌতুক দমন আইন ইত্যাদি ইত্যাদি যে নারী বিষয়ক যে আইনগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটি বৈষম্যমূলক। সেগুলোর কথা আমরা বলেছি যে এটা সংস্কার করতে হবে এবং পর্যালোচনা করে সংস্কার করতে হবে। আপনারা নারী কাজই চেয়েছেন, এটি নিয়ে কি কথাবার্তা কারোর সাথে হয়েছে নাকি, বা কি কারণে চেয়েছেন? এটা আমরা চেয়েছি হলো, এটার পেছনে আসলে একটা রিট পিটিশন আছে, যেটার পার্টি অনেকেই আমরা ছিলাম যারা নারী অধিকার আন্দোলনের সঙ্গে আছি। এটা একটা একজন কাজীর মেয়ে রিটটা করেছিলেন, যেটা এখনো উচ্চ আদালতে বিচারের রায়ের অপেক্ষায় আছে। তো ওখানে মূলত ছিল যে কাজীর সন্তান কাজী হতে পারবে, কিন্তু নারীর সন্তান মানে কাজীর সন্তান যদি নারী হয়, নারী হতে পারবে। এমনি কাজীর সন্তান ছেলে হলে কাজী হতে পারবে, ছেলে হলে পারবে, কিন্তু মেয়ে হলে পারবে না। তো সেটার একটা উচ্চ আদালতের একটা নির্দেশনা আছে যে না, মেয়ে সন্তানও কাজী হতে পারবে। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এটা একটু আলোচনায় পড়েছে, কারণ তখন আইন মন্ত্রণালয় থেকে একটা দেওয়া হয়েছিল, মতামত দেওয়া হয়েছিল যে এটা একটা ধর্মীয় বিষয়ের সঙ্গে যুক্ত, সে কারণে যে নারী মসজিদে যেতে পারবে না, ইত্যাদি নানান একটা যুক্তি ছিল। কিন্তু আমাদের হলো যে নারীর উনি সন্তান হিসেবে উত্তরাধিকার সূত্রেই যদি আমি কাজী হতে পারি এবং উনি যদি দক্ষ হন, কাজী তো রেজিস্ট্রার হিসেবে কাজ করবেন, উনি তো বিয়ে পড়াবেন না, উনি তো নিবন্ধন করবেন। তো সেক্ষেত্রে হতে তো বাধা নেই। আমরা সেই সুপারিশটা স্পেসিফিক তার মাধ্যমে কোনো সুবিধা আসবে নাকি, সে ধরনের কোনো? অবশ্যই সুবিধা আসবে, কারণ একজন নারী যতটা সংবেদনশীল হয়ে, এই যে অনেক ক্ষেত্রেই আমরা শুনি পুরুষ কাজীরা বলেন যে মেয়ে এতটাই কাপড় মানে পোশাকে আবরণে ঢাকা যে তাকে তার বয়স জিজ্ঞেস করতে উনি ব্যর্থ হয়েছেন, চেহারা খুলবেন না উনি বিয়ে পড়াতে গিয়ে। তো বাল্য বিয়ের অনেক ঘটনায় আমরা দেখেছি যে পুরুষ কাজী উনি বলছেন না, আমি তো চেহারা দেখি নাই, কারণ সে তো কাভার ছিল।
তো পুরুষের সামনে সে উন্মুক্ত হতে পারে নাই তার ধর্মীয় ইয়ের কারণে, যার জন্য উনি বয়স বয়সটা আমার বার্থ সার্টিফিকেট আছে, এজন্য আমার এনআইডি আছে, সেটা চেক করলে হয়ে যায়। কিন্তু নারী কাজী হলে তো অসুবিধা নেই, কারণ একজন নারী আবেদন করেছেন আদালতে যে আমিও যোগ্যতা সম্পন্ন এবং আমি আমার বাবার এই দায়িত্ব পালন করতে পারি। তো এরকম অনেকেই হয়তো শুধুমাত্র এই বাধাটা থাকার কারণে উনি উত্তরাধিকার, উনি জানেন উনি ওনার দক্ষতা আছে, যোগ্যতা আছে, কিন্তু উনি এই শুধুমাত্র এই বাধাটা থাকার কারণে যে শুধু পুরুষ সন্তান হতে পারবে, তো এইরকম বাধা আমরা কেন রাখবো? আমরা আলোচনার প্রায় শেষে চলে এসেছিলাম। একটি বিষয় আনতে চাচ্ছিলাম না, তারপরে মনে হলো নিয়ে আসি, কারণ এটি নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। বলছিলেন যে যৌনকর্মীদেরকে শ্রম আইনে নিয়ে আসা একটি প্রস্তাব আপনাদের রয়েছে। তো এখন শ্রম আইনে আনতে গেলে তো সেখানে এমপ্লয়ির একটি ব্যাপার চলে আসবে এবং বলতে হবে যে হ্যাঁ এটি একটি ব্যবসা। তো সে ধরনের কি তাহলে স্বীকৃতি থাকবে নাকি, বা এটিকে যদি আমি ব্যবসা ধরি, মানে কিভাবে আসলে বিষয়টি হবে? আমরা যেটা বলেছি সেটা হলো যৌনকর্মীদের স্বীকৃতি দরকার, এই জন্য যে তারা শ্রম আইনে স্বীকৃতি বলতে গেলে তো তখন সেটাকে আমার ইন্ডাস্ট্রি হিসেবে ধরতে হবে। হ্যাঁ, আমরা বলেছি যে যৌনকর্মীদের কতগুলো প্রোটেকশন দরকার, যেটা অন্য শ্রমিকরা পায়, অন্য শ্রমজীবীরা পায় যেসব প্রোটেকশন আইনের অধীনে, সেই প্রোটেকশনগুলো যৌনকর্মীদেরও দরকার। তাকে কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে যৌনকর্মীকে ক্রিমিনালাইজ করা হয়, কিন্তু তার খদ্দেরকে কিন্তু ক্রিমিনালাইজ করা হয় না। তো আমরা বলছি কাউকেই ক্রিমিনালাইজ করার দরকার নেই, ডিক্রিমিনালাইজ। আচ্ছা, সেটা বলছি আমরা, স্বীকৃতি অর্থ সেটা মিন করছি। আচ্ছা ফাইন। তাহলে মানে আমার কাছে মনে হলো যে যদি এমন হতো বিষয়টা, আপনাদেরও সেখানে একটি প্রস্তাব থাকতো যে তারা কিভাবে সেই পেশায় না যে অন্যখানে যেতে পারে, তাহলে হয়তো ভালো হতো। মানে এটা জাস্ট আমার একটা অপিনিয়ন। যারা সুযোগ পাচ্ছে অন্য পেশায় যাওয়ার তারা তো যাচ্ছেই, যারা অন্য জায়গায় সুযোগ পাচ্ছে না তারাই তো ওখানে যাচ্ছে। আচ্ছা, খুব আমার জানা মতে আমরা তো যৌনকর্মীদের আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমরা কিন্তু বারবার বলেছি যে যৌনকর্মী আর যৌনকর্ম দুটোকে আলাদাভাবে দেখতে হবে। আমি যৌনকর্মকে পেশা হিসাবে পছন্দ করি কি না করি সেটা আলাদা বিষয়, কিন্তু যেই মানুষটি এই পেশায় যেতে বাধ্য হচ্ছে বা এই পেশায় অবনীত হচ্ছে, সেই মানুষটার তো মানবাধিকার আছে, সেই মানুষটার তো নাগরিক অধিকার আছে। মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আর আমি যেই অধিকারগুলো পাই, কানুন যে অধিকারগুলি পায়, আপনি যে অধিকারগুলি পান, সেগুলি সে পাবে না কেন? ফাইন। কিন্তু নাগরিক অধিকার, মানবাধিকার আর শ্রম অধিকার তিনটি কিন্তু ডিফারেন্ট। তিনটাই পাবে। আচ্ছা, মানে আমি ওই জায়গাতে আসতে যাচ্ছিলাম যে শ্রম অধিকার বললে কিন্তু আপনাকে স্বীকৃতি দিতে হচ্ছে যে দ্যাট ইজ এন ইন্ডাস্ট্রি, এবং মানে তখন তো অনেকে প্রশ্ন করে বসতে পারে যদি এটা ইন্ডাস্ট্রি আমি কি তাহলে এখানে বিনিয়োগ করবো নাকি, মানে হতে পারে নাকি বিষয়টা এরকম? অনেক জায়গায় তো আমরা জানি যে যৌনপল্লীগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে কিছু সংখ্যক লোক যারা বিনিয়োগ করে। আচ্ছা, আপনি নিজেই যতগুলো শব্দ বলেছেন প্রত্যেকটাই কিন্তু শ্রম আইনের সঙ্গে জড়িত। এই যে বলেন শ্রম, কর্মী, খদ্দের, বিনিয়োগ, সবগুলো কিন্তু শ্রম আইনের মধ্যেই আছে। এখন প্রশ্ন হলো যৌন কর্মটা কিন্তু শুধু নারীর একার বিষয় নয়, এখানে আরেকটা পক্ষ তো রয়েছেন যিনি ক্রেতা। তো ক্রেতার সব স্বার্থ সংরক্ষিত হচ্ছে, কিন্তু বিক্রেতার কোনো সাক্ষ্য, আমি যদি ক্রেতা বিক্রেতার এই সম্পর্কে যাই, এই আলোচনায় যাই, সেখানে বিক্রেতাকে সবসময়ই ধরে নেওয়া হচ্ছে অপরাধী। তাহলে এটা তো অবশ্যই নারীর প্রতি একটা বঞ্চনা নয়, সেটা প্রতিরোধ করার জন্য রাষ্ট্রকেই পার করতে হবে যে কি করা দরকার। আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম আজকে, যদি অনুমতি দেয়। সেই আপা এবং কামরুন আপা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এত ব্যস্ততম সময় যে স্টুডিওতে আসলেন এবং আমাদেরকে সময় দিলেন। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।